এর আগের বারও যখন আমি গত বছর ব্যাঙ্গালোর এসেছিলাম তখনও আমার পায়ের যন্ত্রণায় সাংঘাতিক হয়েছিল রাতে, তখনও ছিল অমাবস্যা ছিল। কটা বাসন আছে মেজে নিই, হাউস কোটটা পরে নিলাম, তার কারণ ম্যাক্সিটা নতুন, ম্যাক্সিটার মধ্যে ওই সাবান বা এইসব ছিটবে বলে। বন্ধুরা রান্না বান্না সব জাল দিতে এলাম, বুঝলে, জাল টাল দেবো, দিয়ে ভাতের চাল একদম রেডি করে রাখবো। আজ রান্না নেই বন্ধুরা, ওই জন্য এখানকার চাদর পাল্টাতে, চাদর বালিশের কভার সব পাল্টাবো, কিন্তু তাহলে কি হবে, আজকেও ঝিমিয়ে পড়ে যাচ্ছি। এই যে আমার বাড়ির প্রভুকে খেতে দিয়ে দিয়েছি, প্রভু খেয়ে উঠলে ঘর তোর ঝাটপাট দেবো, মুছবো, এই আর কি। প্রভুর খাওয়া হতে হতে আমি একটু উল্টে পড়েছি, বলছি না, তোমরা বলবে তোমার তো রোজই, আসলে কি করব বলো, শরীর চলে না, তারপরেও জোর জবরদস্তি চালাই তো, তখন এক এক সময় উল্টে যায়। শুভ সকাল বন্ধুরা, আবার একটা দিন চলে এলাম তোমাদের সামনে। বাজলো এখন 10:18, চা করতে এলাম, মেয়ে রওনা হয়ে গেল, তারপরে শেষ হলাম, তারপরে চা করতে এলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। দিন শুরু তো করেছি, আজকে একটু ঝিমনি, বলবে রোজই তো তোমার ঝিমনি, প্রথমে খানিকটা, আজকে আর একটু বেশি, তার কারণ কালকে মেডিসিন খাওয়ার পরও ঘুম হয়নি। কালকে তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম না যে পূর্ণিমা কবে, এর মধ্যেই, কারণ চাঁদ দেখে পূর্ণিমা আজকে, তাই জন্য প্রচণ্ড পায়ে যন্ত্রণা। একটা ব্যাপার অদ্ভুত জানো তো বন্ধুরা, এর আগের বারও যখন আমি গত বছর ব্যাঙ্গালোর এসেছিলাম তখনও আমার পায়ের যন্ত্রণায় সাংঘাতিক হয়েছিল রাতে, তখনও ছিল অমাবস্যা ছিল। হ্যাঁ, তো আমাকে পরে বলেছিল কমেন্ট করে একজন যে দিদি, এখানে না বাতের ইয়ে হয় খুব, বাতের ইয়ে হয় খুব, আর তার মধ্যে ইয়ে ছিল, তার মধ্যে কি ছিল বলো তো, ওই কি বলে ওটা, এয়ার কুলারে তো বাত হয় শুনেছি, তো কুলার আমি গত বছরই জীবনে প্রথম কুলারে ছিলাম, তো সেই রাত্রিবেলায় ব্যাপার মনে আছে, সেই অমাবস্যায় কি যন্ত্রণা। অথচ বাড়িতে থাকলে কিন্তু পূর্ণিমা অমাবস্যা এরকম অবস্থা হয় না, কালকে রাতেও এত যন্ত্রণা। তারপর আমি ঘুম চোখে মোবাইলে দেখে করলাম, হ্যাঁ 12 ফেব্রুয়ারি, তো তখন ওই জন্য সারা রাত ঘুম হয়নি পায়ের যন্ত্রণায়, তো তাই জন্য দেরি। চলো, আর আজকে অবশ্য কোনো অসুবিধে নেই, কালকে একটু বেশি করে রান্না করা আছে, তো বাঁধাকপি, পালং শাক, ডাল, চাটনি সব করা আছে। আজকে মেয়ে বলে গেছে স্ট্রিক্টলি একদম কিচ্ছু করবে না। আর আজকে মিস্টার চ্যাটার্জিকে নিয়ে হসপিটাল যাওয়ার কথা ছিল, ওনার MRI আর ব্লাড টেস্ট কিছু, তো মেয়ে বললো একদমই না, শনিবারে তো বাবাকে নিয়ে যেতেই হবে ডাক্তার দেখাতে, শনিবারই করবো, কারণ তুমি আর সারা দিন হসপিটালে দৌড়ঝাঁপ করো না, কারণ তোমার শুক্রবার দিন এত বড় একটা ইয়ে হবে, তুমি একটু রেস্ট নাও। তো রেস্ট আজকে এই রান্নাবান্না নেই, বাসন মাজা, এমনি পরিষ্কার যা সব আছে, চাদর বাইরে যেখানে আমরা শুই, আমি আর মেয়ে গাদাও, চাদর পাল্টাবো, বালিশের বার পাল্টাবো, তারপর ঘর দোর ঝাড়পাট দেবো, মুছবো, যেমন যা করার সেগুলো করবো। রান্নাটা না থাকলে অনেকটা ইয়ে হয়। তা আজকের মতন নেই রান্না, কালকে তো আবার করতে হবে, কিছু পরে যেতে হবে, তারপরে কি হবে সেটা জানি না, এসে মানে যেন পারি করতে, না করতে পারলে তো মুশকিল, আমি যদি কাজ না করতে পারি তাহলে কি করে হবে বলো, তাহলে তো অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য মেয়ে বলে গেল বারবার আজকের দিনটা তুমি একদমই যাবে না, আমি নিয়ে যাব বাবাকে। আমি বললাম তোর চাপ পড়বে, শুক্রবারও তোকে যেতে হবে, ছুটি নিয়ে সারাদিন থাকতে হবে, আবার শনিবারে, সেই জন্য আমি করতে চেয়েছিলাম যে যতটা আমি করি ওকে চাপ দিতে আমি চাই না, সারা সপ্তাহ কাজ করার পর এত প্রেশার আমি দিতে চাই না, আমি কাউকেই প্রেশার দিতে চাই না, আমার নিজের জন্য তো নয়। আর মিস্টার চ্যাটার্জির জন্য তো আজ বহু বছর ধরেই করে আসছি, সেটাও আমি চাপ দিতে চাই না, ডিপ্রেশন। কিন্তু মেয়ে বললো না, আজকে মিস্টার চ্যাটার্জি আলসেমি করে আজকে যাবো না। তো সেই জন্য আজকে হলো না, 15 তারিখে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, 14 তারিখে
জানি না কি অবস্থায় থাকবো, ঠিকও থাকতে পারি, আবার যদি কিছু সমস্যা হতেও পারে, একটু তো পেন হবে। তো যাই হোক, দেখা যাক কি হবে কি না হবে। তো আজকের মতন তো দিনটা শুরু করে দিই। চলো চাটা খাই, খেয়ে দেখো না একদম একদম ঢুলে পড়ে যাচ্ছি। চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে একটু হয়তো গল্পই করবো। আর এই কদিন করছি কাজ, তো সব সময় সব কাজ শেয়ার বেলা হয়ে যায়, তখন আর ঘর ঝাড় দেওয়া মোছা এসব আর কিছু আর দেখাতে পারি না। 4:30 5টা বেজে যায়, তখন মনে হয় কত তাড়াতাড়ি কাজ শেষ করবো, কত তাড়াতাড়ি স্নান টান সব কিছু সেরে একটু বসবো। আর ভাত তো খাচ্ছি না, খেতে ইচ্ছাই হয় না। কাল রাতে একদম এই কটা মুখে দিয়েছি, মানে ইচ্ছেই নেই খাওয়া। চলো যাই, চা নিই। কেমন বাসন মাজতে এলাম, দেখো হাউস কোটটা পরে নিয়েছি, তার কারণ ম্যাক্সিটা নতুন একদম কিনে এনেছি। আর এখানের ম্যাক্সিগুলো বললামই তো তোমাদের সেদিন যে একটু দামি, কাপড়ের কোয়ালিটিও খুব ভালো। এই এখনই সাবান জল ছিটবে, এঁটো জল ছিটবে, তো সেই জন্য তারপরে পরে তো সে কাচতে দেবো, যাই হোক, কিন্তু এখন ওই রকম করে নিয়ে ঘুরতে ভালো লাগবে না, তাই জন্য। এখানে না জল জমে যাচ্ছে কেন বুঝতে পারছি না। ইয়ে দেয়া রয়েছে যে জালি, হ্যাঁ, তারপরেও আমি তো সমস্ত বাইরে ফেলে তবে মাজি, একটা কিচ্ছু তো এর মধ্যে হয় না, তবুও এরকম হচ্ছে। তো যাই হোক, তারপর জালিটা তুলে ভালো করে করলে তখন জলটা পাস হয়ে যায়। এরকম প্রবলেম আমার বাড়িতেও কিন্তু হয় মাঝে মাঝে, মানে সিঙ্কে। তো এখানে হচ্ছে, এখানকার সিঙ্কটা দেখো, এটা সিঙ্কটাও খুব ভালো, মানে সেই যেমন স্টিলের সিঙ্ক সবাই বসায় তা না, ওই একইভাবে ওই গ্রানাইটেরই মনে হয় করেছে, যার ফলে দেখতে এত ভালো লাগে। যখন শুকিয়ে যায় না, তখন একবার মানে কালোটা ঝকঝক করে, জল পড়লেও শুকিয়ে গেলেও খুব ভালো লাগে দেখতে। তো ঠিক আছে, চলো এই বাসন কটা মেজে নিয়ে তারপরে তো তরকারি গরম করব, তরকারিগুলো রয়েছে সেই তরকারিগুলো গরম করব। তারপরে বললামই তোমাদের যে নিচের গাদ্দাটায়, যেটা মেয়ে আর আমি শুই, সেখানকার চাদর চেঞ্জ করব, বালিশের কভারগুলো চেঞ্জ করব। তার কারণ আজকে বুধবার, মাঝখানে শুধু বৃহস্পতিবার, আজকে যেহেতু রান্নাটা নেই, তাই শরীর চলছে না, ওই ঝিমাতেই করব। রান্না করতে গেলে জানো তো বন্ধুরা অনেকটা সময় চলে যায়, যার ফলে অন্যান্য কাজকর্ম করতে খুব অসুবিধা হয় তখন। তো আজকে করে নিই, কারণ শুক্রবার দিন ধরো আমার ওই টেস্টটা হওয়ার পর বাড়ি এসে তখন একটু বিছানাটা ঠিকঠাক না হলে কীরকম হবে, কখন কীরকম থাকবো তাও জানি না। যাই হোক, ঈশ্বর যেমন রাখবেন তাই আর কি। বন্ধুরা, রান্না বান্না সব জাল দিতে এলাম, বুঝলে, জাল টাল দেবো, দিয়ে ভাতের চাল একদম রেডি করে রাখবো, হাঁড়ি মেজে। ভাত বসাবো না, তার কারণ উনি তো ঘুমাচ্ছেন, কখন উঠবেন ঠিক নেই, ঠান্ডা হয়ে যাবে। ভাতের একবারে রেডি করে রেখে দেবো, বেশিক্ষণ লাগে না। এখানে তো চাল জানোই খুব ভালো, সেই দেরাদুন রাইসের মতো, তো সেই কারণে একটুখানি ফুটে উঠলেই মানে নিভিয়ে রাখলেই ব্যাস হয়ে যায়। বাড়িতেও আমাদের বাড়িতে যে সিদ্ধ চাল যেটা, সেটাও তো ফুটে উঠলে নিভিয়ে রাখলে হয়ে যায়। আর এটা আবার নিভিয়ে রাখলে মানে আবার একটু বেশি হলেই গলে যায়, যেমন হয় আর কি ফ্রাইড রাইসের চালটা। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছি না বন্ধুরা, যে এখানে এই পরিবারে আমার কিছু রায়বাঘিনী ননদিনী আছে, যারা তাদের দাদার কষ্টে ভীষণ কষ্ট পায় আর আমাকে কালমন্দ করতে চলে আসে। আর একজন রায়বাঘিনী ননদিনী পেয়েছি, এনার নাম হচ্ছে দেবযানী পাল চৌধুরী। ইনি বলছেন খুব হাজব্যান্ডকে খারাপ বলেন, ভালো লাগে শুনতে। ওনারই কি সব দোষ, আর আপনার কি কোনো দোষই নেই? আপনি কি এইসব বলার জন্যই চ্যানেলটা খুলেছেন? দেবযানী পাল চৌধুরী, আপনার বুদ্ধির তারিফ না করে পাচ্ছি না, একদম ঠিক বলেছেন। আপনি কি করে বুঝতে পারলেন? আসলে আপনার ইন্টেলেক্টটা প্রচণ্ড বেশি, ভীষণ পাওয়ারফুল, এখানের জিনিস ভীষণ বেশি। ঠিক তাই, হাজব্যান্ডের নিন্দা করবার জন্যেই চ্যানেলটা খুলেছি, জানতাম না তার আগে। জানলে না, আর ইউটিউব যদি থাকতো তাহলে 29 বছর আগেই খুলে ফেলতাম, বুঝেছেন? তো যাই হোক, আপনার এত মানে বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারছি না, যে হ্যাঁ নিন্দা করবার জন্যই চ্যানেলটা খুলেছি। একদমই তাই, একদমই তাই, ঠিক ধরেছেন। মানে কারণ আমার আর কোনো কাজ নেই আমার,
আমি শুধুই তাই জন্যই চ্যানেলটা খুলেছি। ওকে। আর হ্যাঁ, কি যে ওনার দোষ, আমার কি কোনো দোষ নেই? আমার তো দোষই। সেই জন্য আপনার মতন রায়বাঘিনী ননদিনীরা চলে আসছেন। কি মহান প্রাণ আপনাদের, সত্যি আপনাদের মহান প্রাণ দেখলে তাই মনে হয় যে সত্যি আপনাদের কাছ থেকে কিছু শিখি। জীবনে তো কিছুই শিখিনি, কিছুই শিখলাম না। না লেখাপড়া শিখেছি, না আচার ব্যবহার শিখেছি, না স্বামীর সেবা যত্ন শিখেছি, না কিচ্ছু শিখেছি। এই আপনাদের কাছ থেকেই এখন শিখব যে সত্যি তো দোষ তো আমারই, তাই না? আমারই দোষ। স্বামী নিপাট ভালো মানুষ, তারপরে আমি শুধুই বলে যাচ্ছি, তাকে অত্যাচারও করছে, আবার তার নামে বলেও যাচ্ছি। আপনাদের এই মহান প্রাণ না সত্যি ভাবলে একটু যদি পেতাম ছিটে ফোটা আপনার এই মহান প্রাণের, আপনার এবং আপনার মতন আরও যে রায়বাঘিনী ননদিনীরা রয়েছেন এখানে, তাদের মতো যদি একটু ছিটে ফোটা পেতাম, ধন্য হয়ে যেতাম, ধন্য। কিন্তু পেলাম না। কত দরদ না আপনাদের, অন্যের হাজব্যান্ডের ওপর কি দরদ। নিজের হাজব্যান্ডের সঙ্গে সম্পর্কটা কীরকম কি জানি, দেবযানী, তাই না? দেবযানী ম্যাডাম, কিরম সম্পর্ক? ভীষণ ভালো, তাই না? কোনোদিন দেখেনি কোনো মহিলাকে তার স্বামীর দ্বারা নির্যাতিত হতে, তাই না? এগুলো কল্পকাহিনী, অলিক কল্পনা, এই প্রথম শুনছেন। কি আর করা যাবে বলুন? সবার তো আর আপনার মতো ভাগ্য হয় না। আপনার ভাগ্য এত ভালো, আপনার হাজব্যান্ড এত ভালো, আপনাকে মাথায় করে রেখেছে। তারপরেও দেখুন আপনি অন্যের হাজব্যান্ডের ব্যাপারে এত দরদি। আপনার তো হাজব্যান্ড আছে নাকি? তো তার কাছে এত ভালোবাসা পাচ্ছেন, তার দিকেই মনটা দিন না। আমার হাজব্যান্ডকে ছেড়ে দিন না, আমার অত্যাচারের হাতে ছেড়ে দিন। আমি অত্যাচার করি, খেতে দিই না, মারধর করি, ছেড়ে দিন। অন্যের হাজবেন্ড ভালো, যেমন কিছু পুরুষ মানুষ আছেন, তার মধ্যে আমার হাজবেন্ডও পড়ে। নিজের বউ ব্যতীত বিশ্বের সমস্ত লোকের বউ অসম্ভব ভালো, অসম্ভব সুন্দরী, অসম্ভব গুণবতী। ঠিক আপনিও তাই মনে হচ্ছে। নিজের হাজবেন্ড ছেড়ে পরের হাজবেন্ড ভীষণ ভালো, ভীষণ বেচারা, ভীষণ নিরীহ। পারলাম না, সরি ম্যাডাম, আপনার মতন এত মহৎ প্রাণ হতে। আর শিখতেও পারলাম না অন্যের হাজবেন্ডের জন্য এত দরদ দেখাতে পারলাম না। আসলে ওরকম করিনি তো কোনোদিন। কোথায় আর চোখে কার হাজবেন্ড, কার দেওর, কার কাকা, কার ভাই, কার দাদা, এগুলো করিনি। তাই জন্য বুঝি না। ওই যে বাবা ধরে দিয়েছেন এত ভালো মানুষের হাতে, সেই কারণে তাকে টর্চার করছি, তার নামে কথা বলছি। দুঃখ হয়, বুঝি আপনাদের মতন দু একজন আছেন এখানে যাদের খুব দুঃখ হয় আমার স্বামীর জন্য। নেবেন, নিয়ে যাবেন না, না এক্সচেঞ্জ অফার না, কারণ আমি আবার একটু কাঠখুট্টা। আমার ঠিক কারোর হাজব্যান্ড, কারোর দাদা, কারোর ভাই, কারোর ফিয়ন্সে এইসব দিকে নজর যায় না। মানে ঠিক পুরুষ মানুষদের থেকে ওরকম নজর আমার যায় না। আমি যদি কোনো পুরুষ মানুষ থাকে, তাকে আমি দাদা বা ভাই বা পুত্র সমজানা, তাই সেই হিসেবেই দেখি, কোনোদিন দেখিনি জানেন। তাই জন্য অন্যের স্বামীর জন্য অরে ওহরে করতে পারিনি, জেনুইন কজ ছাড়া। জেনুইন কজ মানে বোঝেন? যে স্ত্রীর দ্বারা অত্যাচারিত হয়ে নিজেকে শেষ করে দেয়। আপনি তো প্রচণ্ড ওয়েল এডুকেটেড, বোঝাই যাচ্ছে, তাই না? আপনি এত বুদ্ধি ধরেন। আমি চ্যানেলটা খুলেছি শুধু হাজব্যান্ডের নিন্দা করতে। তো আপনি তো নিশ্চয়ই ব্যাঙ্গালোরের ইঞ্জিনিয়ার অতুল সুভাষের কথা জানেন, যিনি তার স্ত্রীর দ্বারা
দিনের পর দিন স্ত্রী এবং শ্বশুরবাড়ির দ্বারা টর্চার্ড হতে 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 যার দেয়ালে পিঠ থেকে গেছিল, যার আর ঘুরে দাঁড়ানোর কোনো রাস্তা ছিল না, যাকে চলে যেতে হলো, তাদের জন্য আমার মতো মহিলা তাদের জন্য কষ্ট পায়, তাদেরকে নিজের ভাই ভাবি, মহিলা হিসেবে লজ্জা পায় যখন এই সমস্ত মানুষকে কোনো মহিলার দ্বারা অত্যাচারিত হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কিন্তু এমনি এমনি কিছু না জেনে না শুনে অন্যের স্বামীর জন্য দরদ উতলানো, সরি টু সে ম্যাডাম, পারলাম না, আপনার কাছ থেকে এই শিক্ষাটাও নিতে পারলাম না যে অন্যের স্বামীর জন্য কতটা ফিলিংস থাকতে হয়, রাখতে হয়, পারলাম না, সরি। ওই যে বললাম শিক্ষা নেই, আপনার মতো ইন্টেলেকচুয়াল নই, I have no intellect, I am not intellectual at all, একদম পাতি মামুলি হাউসওয়াইফ, তাই তো? আপনি তো এত ইন্টেলিজেন্ট, এত কিছু, আপনার এত সময় আছে আমার মতো একজন ফালতু মহিলার ব্লগ দেখে কমেন্ট করবার, নাকি অন্যের স্বামীদের দেখে কমেন্ট করাটা আপনার নেশা? তাহলে কিছু বলার নেই, করে যান, করতেই পারেন, হতেই পারে। আজকাল তো দেখছি বাড়িতে হাজব্যান্ড আছে, তারপরে অন্যের হাজব্যান্ডের দিকে একটু মানে ওই এভাবে এভাবে ওভাবে, তারপর একদম ডিরেক্ট তাকানো হয় হয়, বুঝি কারো কারো থাকে। তো এত দরদ নিয়ে আপনার কাছেই দরদটা রাখুন, আর যদি সত্যিই দরদি হন, এতই কষ্ট হয়, তাহলে প্লিজ নিয়ে যান, দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, নিয়ে যান। জাস্ট একদিন রেখে দেখুন, একদিন, 24 hours, কেমন? আমার উত্তর দিতে হয় না, আমাকে উত্তর দিতে বারণ করে আমার ভালোবাসার মানুষরা, আমার পরিবারের মানুষরা, কিন্তু তবুও আপনাদের মতো এই অতি আঁতিল, অতি ইন্টেলেকচুয়াল কিছু মহিলা রয়েছেন, আসলে ফ্রাস্ট্রেটেড। আপনি বড্ড ফ্রাস্ট্রেটেড, বুঝতেই পারছি। ফ্রাস্ট্রেশন না থাকলে সব কাজকর্ম ছেড়ে অন্যের বরের দিকে নজর যায় না। সরি টু সে ইউ ম্যাডাম, you are a frustrated lady, frustrated in any sense, যে কোনো কারণে আপনি ফ্রাস্ট্রেটেড হতে পারেন, maybe your husband, maybe your children, maybe your in-laws, maybe your family, হতেই পারে। তাই জন্য কিছু ফ্রাস্ট্রেটেড মানুষজনই দেখি যে মন্তব্য করতে চলে আসে, আপনিও চলে এসছেন, ভালো না। আর আপনার সঙ্গে আবল তাবল আপনাকে নিয়ে এতটা টাইম আর দেব না, অনেকটা ওয়েস্ট করে ফেলেছি টাইম। এই এখানে রান্নাঘরে কাজ করতে করতে ভাবলাম একটু আপনার সঙ্গে আলাপচারিতা করি, তাই জন্য করলাম, একটু বেশি করা হয়ে গেল, আর না, ঠিক আছে? ভালো থাকবেন, নিজের সংসারে মন দিন, নিজের স্বামীতেই দৃষ্টিটা, নিজের স্বামীতেই রাখুন, অন্যের স্বামীদের নিয়ে এতটা ভাববেন না। যতই এক্সট্রা ম্যারিটাল বৈধ হয়ে যাক না কেন, বন্ধুরা যারা আমায় ভালোবাসো তারা বলবে কেন উত্তর দিলে? এই অতি কি বলবো, অতি দরদি কিছু মহিলাকে মাঝে মাঝে একটু উত্তর দিতেই হয়, পারা যায় না। চলো ঠিক আছে, বাসন মাজবো, তারপরে রান্নাঘরের এটা পরিষ্কার করবো, বিছানার চাদর পাল্টাবো, বিছানার বালিশের কভার পাল্টাবো, সব করবো। চলো যাই কাজে।
চলে এসেছি বন্ধুরা গাদ্দায় চাদর পাতার। এই সমস্ত চাদর আমি নিয়ে এসেছি, তোমাদেরকে আগেও বলেছি। আমার ওখান থেকে মধুমিতাকে তো তোমরা জানোই, অনেকেই যে দেখেছো যারা আমার ব্লগ দেখো নিয়মিত। মধুর কাছ থেকে চাদর নিই, তো নিয়ে ওই বোঝা হয়েছে। চাদরের ব্যাগটাতেই বেশি ভারী হয়েছিল, এখন তো ফিরে যাওয়ার সময় হালকা পাতলা হয়ে যাবে। তো যখনই আমি আসি বা মেয়ে বাড়ি যায় তখন নিয়ে আসে, তো এবার মেয়ে বাড়ি গিয়ে আনেনি, আমি নিয়ে এলাম 6টা চাদর আর বালিশের কভার। 6টা চাদরের ওজন বুঝতেই পারছো। হ্যাঁ, তো এইগুলো এবার বালিশের ওয়ারগুলো ভরে দিই। এখানে তো ওদের বালিশ হচ্ছে সব ওই স্পঞ্জের বালিশ, যেগুলো আমাদের ওখানকার মতো শিমুল তুলোর বালিশ তো আর না, কিন্তু তাহলে ওই যে মাথা থেকে সরে সরে যায়। আমার মেয়ে যখন ছোট ছিল, মানে যখন হয়েছিল, তখন আমার বাবা ওকে না ওই বাচ্চাদের যে বিছানা দেয় সেই বাবা বিছানা দিয়েছিলেন। এবার বাবা তো একা মানুষ, মা তো আর ছিলেন না, বাবা তো সব বোঝেননি। দোকানে গিয়ে বলেছেন যে খুব ভালো দেখে, ভালো যেটা হবে সেই বিছানা, বালিশ, পাশ বালিশ দুটো, মাথার বালিশ, হ্যাঁ, তারপরে তোষক, পাতার নিচে পাতার সব দিতে ভালো। তো ওরা দিয়ে দিয়েছিল যেগুলো এখন এই মানে কি বলে, এটা তো তুলো না, আর্টিফিশিয়াল তুলো, যে সেই সমস্ত সেই তার বালিশ দিয়ে দিয়েছিল। তো এবার দেখতে ভালো সবই। সে যখন বাবা বাড়িতে দিলেন, তখন তো থাকতাম মিস্টার চ্যাটার্জিদের বাড়িতেই, তো তখন বাপরে সেটা নিয়ে যে কি নিন্দার ঝড় বয়ে গেল, যে আমার বাবা শিমুল তুলোর বালিশ দিতে পারেনি, এই নাইলনের বালিশ দিয়েছে, যেটা নাকি বাচ্চার থেকে চলে যায়। অথচ আমার মেয়ে কিন্তু অনেক বড় পর্যন্ত ওই বালিশগুলো নিয়েছে। এখন বোধহয় আমার নিজেরই খাটের বক্সের ভেতরে কোথাও পড়ে আছে। দেখো, মানুষ না জানতে পারে তো অনেক কিছুই। তো বাবার অতটা মানে বাচ্চাদের ভালো, মানে নাতনিকে ভালো দেবেন সব থেকে, সেটার জন্যই চেয়েছিলেন। এবার অত বোঝেননি যে ওটা তুলোর হবে না, আর্টিফিশিয়াল তুলো। আমার প্রভুকে খেতে দিয়ে দিয়েছি, না হলে তো মাথা খেয়ে নিচ্ছিল, যা খেয়ে উঠবে। খাওয়া হয়ে গেলে আমি নিশ্চিন্ত, খেয়ে শুতে যাবে, তারপরে আমি কাজকর্ম করব, ঝাড় দেওয়া, মোছা, এই বাকি কাজ করব। রান্নাঘরের গ্যাসের তাকটা আজকে মোছা হয়ে গেছে, কারণ মোছাই ছিল, আজকে তো রান্নায় না। একটু জল খেলাম, দেখো একটু ফ্রিজে ছিল ঠান্ডা, একটু এমনি নর্মাল জল মিশিয়ে, নর্মাল টেম্পারেচারে জল মিশিয়ে খেলাম, দিয়ে ধপাস হয়ে পড়ে গেলাম, মানে পারছি না, শরীর চলছে না। রাত্রিবেলা মেডিসিন নেওয়ার পর যদি ঘুম না হয় তাহলে তার তো একটা জের থাকেই। এবার আমি পারছি না, একটুখানি শুয়ে মোবাইলের দেখছি যে আমার এই প্রভুর, হ্যাঁ, মালিকের খাওয়া শেষ হলে উনি উঠবেন, তারপরে বাকি কাজ করব। ওই ছেঁচড়িয়ে করছি। হ্যাঁ, তো যাই হোক, দিতেছে না একদমই। যাই হোক, ছেঁচড়িয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে তো লাইক করো বন্ধুরা, আর কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। খুব ভালো থেকো তোমরা।